সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় জেনে তোমরা বুঝেই নিয়েছো তোমাদের তথ্য ক্লাস নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম শ্রেণী থেকে নতুন দশম শ্রেণীতে এবং নতুন বছর, তাই তোমাদেরকে নতুন শ্রেণী এবং নতুন বছরের শুভেচ্ছার বিনিময়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে দশম শ্রেণীর আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, ভালো ফলাফল করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং ওই বিষয়ের মান বন্টন সম্পর্কেও তোমাদের জানতে হবে। যদিও বা তোমরা নবম শ্রেণীতে জেনেছো, তারপরেও এক নজরে আমরা মান বন্টন দেখে নিই। তোমাদের মান বন্টন হচ্ছে পূর্ণমান 50, 25টি বহু নির্বাচনী থাকবে, সবকটির উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের নাম্বার হচ্ছে 1। 25টি প্রশ্নের উত্তর দিতে হবে, 25টি প্রশ্নের উত্তর দিলে 25 নম্বর পাবে। এবং ব্যবহারিক পরীক্ষার 25, এই দিয়ে মোট 50 নম্বর। পাঠ পরিচিতি। দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় পাঠ 1 অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব। ডিজিটাল কন্টেন্ট কি, ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবো, ইবুক কি তা বর্ণনা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কিছু ছবি দেখে নিই। দেখো, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে আমরা কিছু বুঝতে পারছি। হ্যাঁ, এই ছবি দেখে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে একজন ব্যক্তি কোনো না কোনো কিছু তৈরি করার চেষ্টা করছেন এবং কিছু ব্যক্তি রয়েছেন তা দেখার জন্য, গ্রহণ করার জন্য অপেক্ষা করছেন। তাহলে আমরা প্রথম পর্যায়ে বলতে পারি ডিজিটাল কন্টেন্ট কি। ডিজিটাল কন্টেন্ট বলতে গেলে কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটার ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা অডিও, ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল ব্যবহার ফলে তথ্য উপস্থাপন ও হস্তান্তর সহজতর হয়। শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আমরা কিছু কথা একটু লক্ষ্য করে দেখি। তা হচ্ছে যে এটি প্রকাশ করা যায়, প্রেরিত করা যায়, গৃহীত করা যায়। অর্থাৎ একটি ডিজিটাল কন্টেন্ট এটি প্রকাশ যেমন করা যায়, তেমন একজনের এক স্থান থেকে অন্য স্থানে এটি পাঠানোও যায় এবং যে কেউ এটা সংরক্ষণ করে গ্রহণ করতে পারে। এটি এই কন্টেন্ট গুলোর মধ্যে লেখা থাকতে পারে, লিখিত তথ্য থাকতে পারে, ছবি থাকতে পারে, শব্দ থাকতে পারে বা ভিডিও থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এইবার আমরা দেখে নিই ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট। এই যে ডিজিটাল কন্টেন্টের যে আমরা দেখছি, তাই আমরা বলতে পারি নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায়। তার মধ্যে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়।
এর মধ্যে 1 নম্বর হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ ও অডিও, এবং 4 নম্বর হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন। তো শিক্ষার্থী বন্ধুরা বলো তো যে ডিজিটাল কন্টেন্টকে কত ভাগে ভাগ করা হয়? হ্যাঁ, তোমরা সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো। ডিজিটাল কন্টেন্টকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম নম্বর আমরা দেখি টেক্সট বা লিখিত কন্টেন্ট। টেক্সট বা লিখিত কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাতে লেখার একটি অংশ, এখানে কিছু লেখা রয়েছে, আবার দেখছি যে কম্পিউটারে কেউ ব্লগ করছে। তাহলে আমরা বলতে পারি এর মধ্যে রয়েছে নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি সম্পূর্ণটাই লিখিত কন্টেন্টের আওতায় পড়ে। শিক্ষার্থী বন্ধুরা বলো তো শ্বেতপত্র কোন কন্টেন্টের অন্তর্ভুক্ত? হ্যাঁ, সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছ। শ্বেতপত্র হচ্ছে লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। ছবি, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কম্পিউটারে কোনো কিছু সম্পাদন করা হচ্ছে, তা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে। আবার দেখা যাচ্ছে যে টিভিতে খবর দেখানো হচ্ছে, তা হয়তোবা স্বাস্থ্য বিষয়ক সবই ছবির মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাই আমরা বলতে পারি সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটারে সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কন করা কার্টুন, ইনফোগ্রাফিক্স ছবি ইত্যাদি। শব্দ ও অডিও। শব্দ এবং অডিও বলতে আমরা যা বুঝি, দেখো এইখানে আমরা দেখছি যে আমরা প্রতিনিয়তই এইভাবে হেডফোন দিয়ে কোনো না কোনো কিছু শুনি। তাহলে আমরা এখানে বলতে পারি শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই প্রকারের কন্টেন্ট। শব্দ বা অডিও আকারে যত কন্টেন্ট রয়েছে সম্পূর্ণটাই এই কন্টেন্টের আওতাভুক্ত। যে কোনো বিষয়ের অডিও ফাইলই অডিও কন্টেন্ট। এর পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এফএম রেডিওতে যে সমস্ত কথাগুলো শুনে থাকি একে বলা হচ্ছে অনলাইন ব্রডকাস্টিং। এই ছবি দেখা যায় না অথচ কথা শোনা যায়, এই ধরনের কন্টেন্টকে আমরা শব্দ বা অডিও কন্টেন্ট বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা বলো তো অডিও কন্টেন্ট কি? অডিও কন্টেন্ট, হ্যাঁ, অডিও কন্টেন্ট হচ্ছে অনলাইনে প্রকাশিত ব্রডকাস্টিংকেই আমরা অডিও কন্টেন্ট বলে থাকি, অথবা যে কোনো প্রকার শব্দকে আমরা শব্দ বা অডিও কন্টেন্ট বলে থাকি। ভিডিও অ্যানিমেশন, আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে আমরা এই ধরনের ভিডিও দেখে থাকি যে কিছু অক্ষর চলে আসছে, কিছু জিনিস আমাদের কাছে চলে আসছে, তাই না? এবং অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমরা, কিছু কার্টুনের মাধ্যমে আমরা অ্যানিমেশন দেখে থাকি। তাহলে আমরা বলতে পারি বর্তমানে মোবাইল ফোনেও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বেড়ে গেছে। তোমরা অবশ্যই নিশ্চয় জানো সবার হাতে যেহেতু ক্যামেরা সমৃদ্ধ সেট রয়েছে, মোবাইল ফোন রয়েছে, যার কারণে যে কেউ ইচ্ছা করলে যে কোনো ভিডিও করতে পারছে। এর পাশাপাশি আমরা বলতে পারি ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটের ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার হয়ে থাকে, এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কন্টেন্টও ভিডিও কন্টেন্টের আওতাভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা বলো তো ভিডিও স্ট্রিমিং কি, কোন কন্টেন্টের আওতাভুক্ত? হ্যাঁ, তোমরা সঠিক উত্তরটি দিতে পেরেছ। ভিডিও স্ট্রিমিং হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন কন্টেন্টের অন্তর্ভুক্ত।
ইবুক, ইবুক কি? ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুকস। তাহলে ইবুক হলো ইলেকট্রনিক বুকস বা ইবুই, ইবুই যা হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এত শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। অবশ্য এখন অনেক ইবুক কেবল ইবুক আকারে প্রকাশিত হয়, এগুলোর মুদ্রিত রূপ থাকে না। এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার, ই বুক রিডার ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে amazon.com এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। ইবুকের সুবিধাসমূহ। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। ইবুক সহজে হস্তান্তরযোগ্য। ইবুক তথ্য অনুসন্ধান সহজতর। ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুক মুদ্রণযোগ্য হলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইবুক এর পড়ার মাধ্যম কোনটি? হ্যাঁ, ইবুক হচ্ছে ইবুক রিডারের মাধ্যমে ইবুক আমরা পড়তে পারি। তাহলে ইবুকের প্রকারভেদ। ইবুক সাধারণত 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। বলতো ইবুক কত ভাগে ভাগ করা হয়? ইবুককে 5 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথমত আমরা দেখতে পারি মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। এই ধরনের ইবুক মূলত মুদ্রিত বইয়ের মতোই হয়ে থাকে। এগুলো পিডিএফ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসেবে পাওয়া যায়। পোর্টেবল ফরম্যাট বলতে আমরা কি বুঝি? পোর্টেবল ফরম্যাটটি হচ্ছে এমন একটি ফরম্যাট যেখানে কেউ কোনো কিছু লিখতে পারে না বা সংশোধন করতে পারে না, তাকেই আমরা পোর্টেবল ফরম্যাট বলতে পারি। তাহলে বলতো পোর্টেবল ফরম্যাট কি? পোর্টেবল ফরম্যাটটি হচ্ছে যেখানে কেউ কোনো কিছু লিখতে পারে না। তোমাদের এই সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর আমরা 2 নম্বর দেখি যে ইবুক গুলো কেবল অনলাইন তথা ইন্টারনেটে পড়া যায়। এগুলো সচরাচর HTML এ প্রকাশিত হয়। এইগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ HTML কে কি বলা হয়? HTML কে বইয়ের ওয়েবসাইট বলা হয়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। 3 নাম্বার, মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধায় ইবুক। এগুলো বইয়ের কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এগুলো বেশিরভাগই পাব ফরম্যাটে প্রকাশিত হয়। ইবুকগুলো কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়, যেমন ফিল্ডস বা আইবুক রিডারের পড়ার উপযোগী ইবুক। তবে ফিল্ডস বা ইবুকের ক্ষেত্রে নিজস্ব ফরম্যাট রয়েছে। ইবুকের আরেকটি প্রকারভেদের মধ্যে হচ্ছে 4 নাম্বার, তা হলো চৌকস ইবুক। এই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই বইগুলো স্মার্ট ইবুক বলা হয়। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ, যেমন এতে কুইজ থাকে, কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও ইবুক থেকে জানা যায়। এমনকি এসব ইবুক ত্রিমাত্রিক ছবি ও যুক্ত থাকে। তবে অনেক ক্ষেত্রে এই উৎপাদনকারী বা নির্মাতা এই সকল ইবুক এমন ফরম্যাটে তৈরি করেন যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, যেমন ওপেন সোর্স তৈরি আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়।
তাহলে আমরা এখানে তোমাদেরকে আরেকটি প্রশ্ন করি, চৌকস ইবুক কি? চৌকস ইবুকটি হচ্ছে যেখানে লিখিত, অডিও, ভিডিও, ছবি সমৃদ্ধ, তাকে চৌকস ইবুক বলে। ধন্যবাদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 5 নাম্বার আমরা দেখি ইবুকের অ্যাপস। এক্ষেত্রে ইবুকটি নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতো ইবুকও কপিরাইটের আওতায় প্রকাশিত হয়ে থাকে। অর্থাৎ এই বইগুলো ডাউনলোড করে আমরা যখন প্রিন্ট করতে যাই তখন এক পর্যায়ে এটি একটি কপিরাইটের আওতায় প্রকাশিত হয়। অনুমোদিত অবস্থায় একে প্রিন্ট করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস থেকে যা যা শিখলাম তা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ এবং ইবুক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম। অবশ্যই তোমাদের বাড়ির কাজ রয়ে যায়, কারণ অবশ্যই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফলাফল ভালো হবে, এমনই প্রত্যাশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো বাড়ির কাজ কিছু তোমাদেরকে দিয়ে দিই। তা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার, ব্লগ পোস্ট কোন ধরনের কন্টেন্ট, ইবুক কি, ইবুকের জনপ্রিয় ঠিকানার নাম কি। শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েকটি তোমরা বাড়ির কাজ করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ক্লাস করলাম। ক্লাস শেষে অবশ্যই প্রশ্ন থাকে। তোমাদের আজকের পাঠ সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে কিছু বলতে চাই, তা হচ্ছে বড়দের শ্রদ্ধা করো, সম্মান করো ও ছোটদের স্নেহ করো। বাবা মার প্রতিটি কথা মেনে চলার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, সময় করে নিয়মিত পড়াশোনা করো। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বললাম, ইনশাল্লাহ তোমরা তা পালন করবে। সুস্থ থাকো, ভালো থাকো। নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব, সেই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।